প্রধানমন্ত্রী তারেক রহমান এখন যা করছেন, সরকারের হানিমুন পিরিয়ড চলছে জন্য এই ধরনের কাজ করতে না, পারছেন। অবশ্যই এটা হানিমুন না। হানিমুনে কি কোনো প্রধানমন্ত্রী 20 ঘন্টা অফিস করে? হানিমুনে কি বন্ধের দিন অফিস করে? উনি গতকালকে অফিস করেছেন, বাসায় বসে আছেন, কিন্তু প্রতি মুহূর্তে উনি অফিস করেন, আনঅফিসিয়াল অফিস করেন। এটা হানিমুন বললে হানিমুন কোনটা হবে? আপনার সাথে যে অন্যায় নির্যাতনের কথা আপনি বলছেন, আপনি কি তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন? আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাছ থেকে এটা আমি শিখেছি। এটা আমি আমার ধর্ম থেকে শিখেছি, ইসলাম থেকে শিখেছি। প্রতিশোধ না নেওয়া, ক্ষমা করা। আমি ওই দিন আপনাকে হাত দিয়েছিলাম, দেখেন আমার মাথাটা উঁচু নিচু হয়ে আছে, দেখেন এই যে। হ্যাঁ, এখানে আমাকে যে কুপিয়েছে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে এই 5 আগস্টের পরে তেজগাঁ থানা। তেজগাঁর ওসিকে রিকোয়েস্ট করে তাকে আমি ছাড়িয়ে দিছি, কারণ তার মধ্যে এই অনুভূতির যেন তৈরি না হয় যে আমি তাকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি, সে আমাকে কুপিয়েছে বিদায়। ইভেন দেন আমি একটা মামলাও তাদের বিরুদ্ধে করি নাই। শরীয়তপুর যাওয়ার সময় যে রাস্তাটা, সেটা আসলে খুবই বাজে অবস্থা। সেটা কি আপনার নির্বাচনী এলাকার মধ্যে পড়ে নাকি পড়ে না, নাকি না পড়লেই কি? ওইটা আমার নির্বাচনী এলাকায় না, কিন্তু এটা ছিল আমার নির্বাচনী এলাকায়, মানে শরীয়তপুরে ঢোকার এন্ট্রি। মিশরের দুঃখ নীলনদ, চীনের দুঃখ হোয়াংহো, আমরা সব বইয়েতে পড়েছি। শরীয়তপুরের দুঃখ হচ্ছে এই দুইটা রাস্তা। আলহামদুলিল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে রাস্তাটা আমরা রিপেয়ারিং কাজ শুরু করেছি। এবার গেলে হয়তো আপনার পরিবর্তন দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মঞ্জুরুল করিম আর এই অনুষ্ঠানের নাম রোড টু পার্লামেন্ট। আমাদের সাথে আজকে অতিথি আছেন শরীয়তপুর 3 আসনের এমপি, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। আচ্ছা, একটা জিনিস আমি জানতে চাই, আমরা সেই কালচারের কথা বলছি, আমাদের নিষ্ঠুর পলিটিক্সের কথা উঠে আসলো আপনার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা থেকে। যে যে বিষয়টা বলা হয় যে আপনি বর্তমান প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ব্যক্তি, দীর্ঘদিন তার সহকারী হিসেবে কাজ করেছেন, সেই সময়টাতে আপনার কি ধরনের অভিজ্ঞতা হয়েছে যেগুলো আপনার জীবনের উপরে এখনো প্রভাব ফেলে আপনি বলছেন? কতটুকু দেখেছেন, বুঝেছেন আপনি? আসলে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে স্বাভাবিক, প্রধানমন্ত্রী তার কাছাকাছি যাওয়ার মতন অনেকের সৌভাগ্য হয় না, এটাই কি স্বাভাবিক। তো আমি তার সাথে কাজ করার কারণে, মানে তার কাছ থেকে যেগুলো শিখেছি, আমি আপনার বলেছি যে আমি আমার প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত আমি চেষ্টা করি যে তার থেকে আমি যেগুলো শিখেছি সেই জিনিসগুলো মানুষকে দেওয়ার জন্য। সেই কারণে উনি কি আপনি দেখবেন, উনি বক্তব্য কিন্তু কারো নাম বা কারো সমালোচনা করেন না। উনি এই পর্যন্ত কোনো না, দু একটা ব্যতিক্রম ছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নর্মাল যারা রাজনীতিবিদ তাদের মতো কিন্তু মানুষের মানে এই যে মানে নেকেটলি সমালোচনাটা করা, এটা কিন্তু উনি এই পর্যন্ত করেন নাই। এখন তো বলছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন যা করছেন, এইটা হচ্ছে সরকারের হানিমুন পিরিয়ড চলছে জন্য এই ধরনের কাজ করতে না, পারছেন, আমি মানুষের কাছে যাওয়া, বিষয় ট্রাভেল করা। বিষয়টা হলো হানিমুন। আসলে কি, হানিমুনটা খুব সুইট, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির বর্তমানে এই সরকার একটা বিধ্বস্ত অর্থনীতির উপরে দাঁড়িয়ে আছে। শূন্য অর্থনীতি না, মাইনাস অর্থনীতির মধ্যে দাঁড়িয়ে আছে। রাষ্ট্রের পুরা ব্যাকবোন হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলা, সবগুলা কী অবস্থায় আছে আপনারা জানেন, ওরা কী অবস্থায় রেখে গেছে। এটা হানিমুন বললে হানিমুন কোনটা হবে? অবশ্যই এটা হানিমুন না। আমরা এটা হানিমুন নিচ্ছি না। হানিমুনে কি কেউ 20 ঘন্টা কোনো প্রধানমন্ত্রী 20 ঘন্টা অফিস করে? হানিমুনে কি অফিস বন্ধের দিন অফিস করে? উনি গতকালকে অফিস করেছেন। উনি প্রতি মুহূর্তে উনি বাসায় বসে আছেন, কিন্তু প্রতি মুহূর্তে উনি অফিস করেন, মানে আনঅফিসিয়াল অফিস করেন। সো আমি এটাকে হানিমুন বলবো না। আপনি যে 15 বছর সম্ভবত বলছিলেন, এরকম সময় তার খুব কাছাকাছি থেকেছেন, সেই সময় স্নেহে, ভালোবাসায় আপনাকে তো অনেক শাসনের ভেতর দিয়েও যেতে হয়েছে। এটা স্বাভাবিক, কাজ করতে গেলে কখনো একটু রাগ কথা শুনতে হয়, বলতে হয়, বা কখনো করতে হয়, আবার ভালোবাসা পাওয়া যায়, এটা পার্ট অফ দ্য জব। মাননীয় প্রধানমন্ত্রী আজকে যেমন সিগনালে বসে থাকেন, সবাই ভাবেন যে, সবাই একটু হন যে উনি হয়তো প্রধানমন্ত্রী হওয়ার পরে এটা হয়তো ওনার বিষয়, এইটার বিষয়টা এরকম ছিল না। উনি এরকম নিয়ম মানাতে উনি অভ্যস্ত ছিলেন। এরকম 2005-এ আমরা তখন পল্টনে নিয়মিত অফিস করি। তো ওই দিন তখন 11টা বেজে যায়। তখনকার মাননীয় প্রধানমন্ত্রী ওয়েট করছিলেন যে রাত্রেবেলা উনি আসবেন, এসে ডিনার করবেন। উনি না আসা পর্যন্ত সবাই ওয়েট করছিল।
তো বাসা থেকে বারবার ফোন করে আমাকে বলছিল যে তোমরা তাড়াতাড়ি আসো। আমাদের আস্তে আস্তে 11টা বেজে যায়। তখন 6 নং মইনুল হোসেন রোড, যে বাড়ি থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বের করে উচ্ছেদ করে দেওয়া হলো বিনা কারণে, সম্পূর্ণভাবে মানে প্রতিশোধ পরায়ণ হয় আর কি। সেই বাসায় তখন সবাই ওয়েট করছিল, তখন বাজে 11টা। আমরা তখন শহীদ আনোয়ারা স্কুলের পরের যে সিগন্যাল ছিল, ওই সিগন্যালে তখন আমরা রেড লাইট জ্বলে ওঠে। তো তখন কোনো লোকজন ছিল না আশেপাশে, অনেক রাত হয়ে গেছে, তো কোনো লোকজন খুব একটা, তখন গাড়ি ঘোড়া খুব একটা ছিল না, কেউ নাই। হঠাৎ করে যখন রেড লাইট জ্বলে উঠলো, আমি ড্রাইভারকে বললাম যে চলে দাও। আমি আর খেয়াল করি নাই যে রেড লাইট জ্বলে উঠছে। আমি বললাম চলো, থামছেন কেন, চলেন। তো তখন উনি আমাকে পিঠে একটা থাপ্পড় মারলেন, চড় মারলেন। তা আমি বুঝে উঠতে পারলাম না যে কেন মারলেন। পরে আমাকে বলল যে সিগন্যাল রেড লাইট জ্বলছে, তুমি কেন যেতে বলছো? তখন আমি বললাম আমি আসলে সরি, আমি বাসার তাড়ার কারণে আমি বলছিলাম যে চলে যাওয়ার জন্য। মানে এই যে আইন মানা, কেউ নাই রাস্তায়, কেউ নাই, নির্জন রাস্তা, তারপরও রেড লাইট জ্বলে গেছে, এখন ট্রাফিক সিগন্যাল আছে, তুমি ব্রেক করবা না, মানতে হবে, তোমাকে মানতে হবে। এই যে মানসিক অবস্থা, মানসিক চিন্তা, এটা মাননীয় প্রধানমন্ত্রী সেদিনকার বিষয় ছিল। আর আজকে তো উনি যেটা দেখছেন, আসলে ওই দিনের বিষয় ছিল এটা। তো উনি এটা ধারণ করেন দেশকে ডিসিপ্লিন আনার জন্য। উনি বারবার বলতেন যে আমরা কাউকে না কাউকে শুরু করতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আচ্ছা ওভাবে একটা মজার কথা মনে হয়েছে, একজন দলের প্রধান, দেশের প্রধান, তার চোখে পড়াও তো একটা ব্যাপার, তাই না? নিশ্চয়ই যে আমি তার চোখে নজরে পড়তে চাই, তার আমার ইচ্ছাটা ছিল, আমার এই ইচ্ছাটা ছিল তখন। তো এই বর্তমান সময় হলে তো আপনি বাসের সামনে দৌড়াতেন। মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন বা বিরোধী দলীয় নেত্রী ছিলেন, তখন আমিও দৌড়িয়েছি। এটা একটা আসলে ভালো লাগার বিষয়। মানে নেগেটিভ অর্থে যদি আপনি, অনেকে অনেকভাবে নেন বা নেয়, কিন্তু একজন কর্মী হিসাবে এটা আমার একটা ভালো লাগা যে আমার নেত্রীর পিছে, আমার নেতার সাথে আমি, কারণ আমি তো ওনাকে ডেইলি পাচ্ছি না। বিষয়টা কি, বিষয়টা এটা একটা আবেগের জায়গা। যদি কেউ কাউকে বেশি ভালোবাসে, তখন মাঝে মাঝে ভালোবাসাটা কন্ট্রোল করা যায় না, এরকম একটা বিষয় ছিল এটা। এটা তো যার ভালোবাসা তার বিষয়, আর যিনি ভালোবাসা পাচ্ছেন তার পছন্দ অপছন্দের বিষয় থাকতে পারে। না, উনি আসলে বেসিক্যালি এটা পছন্দ করেন না, এইভাবে দৌড়াক। মানে ওনার মানসিকতা এরকম না, মানে ট্রেডিশনাল আমরা যেটা পছন্দ করি, উনি একটু ডিফারেন্ট চিন্তা করেন আর কি। আপনার এমপিরা তো ব্যাপক চাপে পড়ে গেছেন নিশ্চয়ই, কারণ আমরা এখন সবাই শুধু ওরা এমপি, নিজেরা একটু স্যুট বুট পরে ঘুরে না, না, বেড়াবেন, ওনার তারপরে হচ্ছে যে একটু রিল্যাক্স করে ঘুম থেকে উঠবেন, অফিসে যাবেন। আসলে ওনার এই যে সিম্পলিসিটি, উনি তখনও 2001 থেকে 2007 পর্যন্ত আমি ওনার সাথে কাজ করেছি। তখনও কিন্তু ওনার ড্রেস আপ দেখেন, এখন ফুল শার্ট পরে, তখন বেশি হাফ শার্ট পরতাম আমরা। না, কিন্তু আমি বলছিলাম সেটা তো মন্ত্রী এমপিদের উপর এক ধরনের চাপ তৈরি করে নিশ্চয়ই, না? কেন পড়বে না? কারণ মাননীয় প্রধানমন্ত্রী যদি 9টার আগে, 9টার 5 মিনিট আগে অফিসে পৌঁছান, এই কথাটা উনি আমাকে তখন বলেছিলেন 2005-এ। আচ্ছা, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি 9টায় অফিসে যায়, মন্ত্রী কটা যাবে? তাই আমি বললাম 9:45। 9:45 যদি মন্ত্রী যায়, সচিব কটা যাবে? আমি বললাম 8:30। তাহলে 8:30-টার মধ্যে, তখন বললেন 8:30-টার মধ্যে পুরা মিনিস্ট্রির কার্যক্রম শুরু হয়ে গেল। আর আমি যদি 12টায় যাই, মন্ত্রী যাবে কটায়? অবভিয়াসলি তখন আরও দেরি করে যাবে মন্ত্রী, যে মাননীয় প্রধানমন্ত্রী তো আসেন 12টায়, ঠিক আছে আমরা 11:30 যাই, 12:15 যাই। কিন্তু আপনি 2003-05-এর এসব কথা বলছেন, মাঝখানে 23 বছর 21 বছর তো পার হয়ে গেছে। পরিবর্তন মানুষের চিন্তা চেতনা, মানে ভালো লাগার বিষয়, মানুষের নির্দিষ্ট কিছু বিষয় থাকে, সেগুলো তো কখনো পরিবর্তন হয় না। যে জিনিসগুলো এখন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী এরকমই ছিলেন, কিন্তু তখনকার মানুষ জানতো না, বিকজ তখন সে প্রধানমন্ত্রী ছিল না, মানুষ দেখে নাই। আচ্ছা অপু ভাই, আপনার জেল জীবনের কথা জানতে চাই। এটাও তো নিশ্চয়ই রোড টু পার্লামেন্টারি একটা অংশ। ছাত্র রাজনীতি করেছি, কিন্তু কোনোদিন জেল খাটি নেই। 111-এর সরকার, যখন আমি তার সাথে কাজ করা শুরু করলাম, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, আমার বিরুদ্ধে 2টা চাঁদাবাজি মামলা করছে।
আমি জানি না সে চাঁদা কে নিল, কীভাবে হলো, 2007-এর ঘটনা বলতেছি। আজ পর্যন্ত জানি না যে তখনকার মামলা কী হতো। ওই মামলায় আমি তখন সারেন্ডার করি, আমাকে অ্যারেস্ট করা হয় না, আমি কিন্তু সারেন্ডার করেছিলাম। 2014 সালে আমি সারেন্ডার করেছিলাম। তো আমার তারপরে এই 2018 ইলেকশন করতে গিয়ে আমি রক্তাক্ত হই, তারপর আমাকে গ্রেফতার করা হয়। আমি তখন ছিলাম 2 বছর, আর এইবার ছিলাম একটানা 6 বছর। আমি তারেক রহমান সাহেবের সাথে কাজ করছি, আমার ওপর হইতে হবে। এই দুইটা এক হইলে আপনি বুঝবেন বাংলাদেশের রাজনীতিটা কত নিষ্ঠুর। আচ্ছা উভয়, এই যে রাজনীতির যে নিষ্ঠুরতা, সেটা কি একটা দল কেন্দ্রিক নাকি সব রাজনীতির কালচারের মধ্যে এটা এটা? আসলে আমি একটা কথা বলি আপনাদেরকে, এই নিষ্ঠুরতা গত 17 বছরে যে নিষ্ঠুরতা হয়েছিল, এটা রাষ্ট্র ক্ষমতা টিকে রাখার নিষ্ঠুরতা ছিল, কোনো রাজনৈতিক নিষ্ঠুরতা ছিল না। স্বাভাবিক যে রাজনীতির ধারা, আপনি আমার অপোনেন্ট, আপনার সাথে আমি বসবো, খাবো, গল্প করব, একসাথে বসবো, সমালোচনা হবে, এটা নর্মাল কালচার, এটা গণতন্ত্রের একটা নর্মাল বিষয়। এটাই গণতন্ত্র, আর এটা গণতন্ত্রের সৌন্দর্য। ভালোটা প্রশংসা করবেন, খারাপটার সমালোচনা করবেন, এটাই স্বাভাবিক। এবং আপনি যদি একজন বিবেকবান হন, আপনি যদি পড়াশোনা থাকে, বিষয়টা বুঝেন, কিন্তু শিক্ষিত না, পড়াশোনা যদি থাকে, সেটা যদি আপনি ধারণ করেন, তাহলে অবভিয়াসলি একটা মানুষের ভালো গুণটা আপনি বলবেন না, আপনি এটা শিখেন নাই, আর একটা খারাপ জিনিস বলবেন, এটাই স্বাভাবিক ছিল। আপনি এখন আমার সমালোচনা করবেন, এটাই স্বাভাবিক, আমার শুনতে হবে, এবার শোনার জন্য আমি প্রস্তুত। তাহলে একটা প্রশ্ন করি আপনাকে, সেটা হলো যে আপনার সাথে যে অন্যায় নির্যাতনের কথা আপনি বলছেন, আপনি তো সেই ব্যক্তিদের চেনেন, আপনি কি তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন? আমি এক লাইন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাছ থেকে এটা আমি শিখেছি, এটা আমি আমার ধর্ম থেকে শিখেছি, ইসলাম থেকে শিখেছি, প্রতিশোধ না নেওয়া, ক্ষমা করা। আমার মাথা যে কুপিয়েছে, আমার মাথায় দেখেন, আপনি আমি ওই দিন আপনাকে হাত দিয়েছিলাম, দেখেন আমার মাথাটা উঁচু নিচু হয়ে আছে, দেখেন, এই যে হ্যাঁ, এখানে আমাকে যে কুপিয়েছে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে এই 5ই আগস্টের পরে, তেজগাঁ থানা। আমি শোনার পরে তেজগাঁর ওসিকে রিকোয়েস্ট করে তাকে আমি ছাড়িয়ে দিছি, কারণ তার মধ্যে এই অনুভূতির যেন তৈরি না হয় যে আমি তাকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি, সে আমাকে কুপিয়েছে বিদায়। আমি বলছি যে আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, ইভেন দেন আমি একটা মামলাও তাদের বিরুদ্ধে করি নাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাহলে বাংলাদেশের পলিটিক্যাল কালচারে কি আপনি ফিট? আমি ফিট না, আসলে এই সমাজ এবং রাষ্ট্রের সাথে আমি অনেকটা ফিট না ভাই, আপনি অন্যভাবে নিয়েন না। কারণ হচ্ছে এই ধারা, কিন্তু এই চেঞ্জটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করতে চান। আমি যেখানে ফিট না, সমাজটাকে ফিট করানোর জন্য যে মেন্টালিটি দরকার, এটা একটা কঠিন। কেন ফিট না? কি পারেন না আপনি? মানুষ যেটা পারে না, মানুষ একজন ধরেন একটা অন্যায় করে সেটাকে উৎসাহ দেওয়া বা সেটার সাপোর্ট করা। আমার দলের একজন কর্মী যদি অন্যায় করে, নট অনলি আমার দল, আমার পরিবারের কেউ যদি অন্যায় করে, আমি সাথে সাথে তার বিরুদ্ধে অ্যাকশানে চলে যাই। অন্য 10টা লোক তা করবে না। অন্য 10টা লোক কী করে, দলের লোক যদি অপরাধ করে সেটা সে মেনে নেয় বা তাকে করার উৎসাহ দেয়, আমি সেটা কখনই করি না বা আমার দলের নেতাকর্মীরা হেভি অভ্যস্ত হয়ে গেছে এখন, কারণ তারা আমার মেন্টালিটিগুলো বুঝে গেছে। কিন্তু তারা তো একটা প্রত্যাশা নিয়ে আপনার সাথে আছে। আমি ওই প্রত্যাশাটা, এই অন্যায় করে প্রত্যাশিত হতে হবে, প্রত্যাশা পূরণ করবে, এটা কে বললো? একটা পজিটিভ ওয়ে তো তার প্রত্যাশাটা পূরণ করা যায় বা হওয়া যায়, কেন যাবে না? এটা হলো নিয়ত, আপনার নিয়তটা কি? না, বাংলাদেশের কালচার, রাজনৈতিক ওইটাই আমি কালচার নিয়ে বলছি, যেতে বলছে। ওইটাই আমি বলছি। একজন দল করছে, সে পদে যেতে চায়, আপনার সাথে ঘুরছে, সে একটা ব্যবসা চায়, সে একটা ভালো ইনকামের জায়গায় পৌঁছাতে চায়, সেটার মাল্টিপল ওয়েজ আছে বাংলাদেশে, আপনি তো বুঝতেই পারছেন। তাহলে আপনার সাথে লোকজন থাকবে কেন? আমার সাথে থাকবে, আমি এগুলো সব তাদেরকে দিব। আমি ইলেকশনের আগে যেতে চাইনি। ইলেকশনের আগে যখন আমি আমাদের 3 উপজেলার নেতৃবৃন্দের সাথে বসছি, তখন আমি তাদেরকে বলছি, তোমরা আমাকে 5টা জিনিস দিবা, আমি তোমাদেরকে 5টা জিনিস দিব। আমি বলছি, যদি আমাকে চাঁদাবাজি মুক্ত করতে হবে, আমি কোনো মাদক কারবারির সাথে আমি জায়গা দিব না, কোনো মাদককারী কারবারিকে করার এবং খাওয়ার আমি দিব না। আমাকে এটা আপনাদের হেল্প করতে হবে। আমি থানায় দালালি করবে কোনো নেতাকর্মী, এটা আমি হতে দিব না। আমি বলেছি
যে সামাজিক যত বিচার আচার বিচার হবে, এই বিচার করে কেউ টাকা খাওয়া যাবে না। আমি বলেছি আমার এলাকার, আমি যেতে পারি, আমার এলাকায় কোনো নারী কোনো অনিরাপদ থাকবে না। এই নিরাপত্তা আপনাদের দিতে হবে। যদি এই 5টা জিনিস আপনি আমাকে দেন, তাহলে আমি আপনাকে কি দেব? আমি আপনাকে সামাজিক মর্যাদা দিব, আমি আপনাকে দলীয় নেতা বানাবো, আমি আপনাকে অর্থনৈতিকভাবে যাতে আপনি দাঁড়াতে পারেন সেজন্য আমি চেষ্টা করব, আমি আপনাকে সামাজিক নিরাপত্তা দিব। আমাকে যদি এই 5টা জিনিস, আসলে এই 5টা জিনিস হলেও কেন আমি বলছি জানেন, এই 5টা জিনিস মানুষের, এই 5টা ওয়েতে মানুষ সাফার হয়। আচ্ছা ভাই, স্টুডিওতে বসে এই কথা বলা আর বাস্তবতা, এইটা মানে কিভাবে আপনি treat তারপরে করেন? আমি যে বললাম, আমি এলাকার যাওয়ার আগেই আমি আমার থানার ওসিকে বললাম, এসপিকে বললাম, ডিসিকে বললাম যে আমি রাজনীতি করতে চাই, কিন্তু আপনারা আমাকে হেল্প করেন। কী বিষয়ে হেল্প করব? আমি বললাম যে আপনারা একটা আমার এলাকায়, আমাদের 3 উপজেলায় আপনি একটা কম্বাইন্ড একটা অভিযান চালান মাদকের বিরুদ্ধে। আমি যাওয়ার আগে যতগুলো এলাকায় আপনার জুয়া খেলা হয়, জুয়াগুলো বন্ধ করেন। যতগুলা নদী দিয়ে বালি উত্তোলন করা, এগুলো বন্ধ করেন। যতগুলা মানুষ, আমাদের মা বোনদের যেই সিকিউরিটির দরকার, সেটা আপনাকে এনশিওর করতে হবে। আমি যাওয়ার আগে কিন্তু এই কাজগুলা শুরু করে দিয়েছি। আপনি বললেন স্টুডিওর মধ্যে কথা বলা আর প্র্যাকটিক্যাল কথা বলা, আপনি কথা বললে হবে না, তো এটা তো আপনাকে বাস্তবায়ন করতে হবে। আমি সেই বাস্তবায়ন করাটা, আমি কাজটাকে, আমি নির্বাচনে আরেকটা বিষয়, খুব মজার বিষয়, ইলেকশন আগে প্রত্যেক প্রার্থীরা সারা দিন শুধু প্রতিশ্রুতি দেয়। আমি আমার টোটাল 3 মাসের রাজনীতি ক্যাম্পিংয়ে, ইলেকশন ক্যাম্পিংয়ে আমি একবারের জন্য কোনো প্রতিশ্রুতি দিই নাই। আমাকে মানুষ বলতো, আমি বললাম আপনাকে, আমার কাছে কিচ্ছু চাবেন না, এটা আমার বাড়ি, এটা আমার ঘর। আমি বলেছি যে আমার বাড়ি, আপনার ঘরের কোনো দরজা যদি ভেঙে যায়, আপনি পুরা গ্রামে ঢোল পিটিয়ে সবাইকে প্রতিশ্রুতি দিয়ে আপনার ওই ঘরের দরজাটা ঠিক করেন? বললো না। আমি তো কী করেন? বললো যখন আমি অ্যাবিলিটি অনুযায়ী আমি সকালবেলা থেকে শুরু করি কাজ, এটা কীভাবে সমাধান করা যায়। তাই বললাম এটা আমার ঘর, আমি আমার পরিবারের কাছে আসছি, আমার পরিবারের মানুষের কাছে আসছি। সুতরাং পরিবারের সদস্যগুলার যে সমস্যা থাকবে, আমার কাছে বলার প্রয়োজন হবে না, আমি নিজে করব। ইন্টারেস্টিং। আপনার তার মানে রাজনীতি আমি নিজে করব, খুঁজে খুঁজে করব, এবং তাই শুরু হয়েছে। আমি আমাদের এলাকায়, আপনি ইনশাল্লাহ, আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি। অলরেডি 10টা রাস্তা আমার এলাকায় কাজ চলতেছে। তাহলে আমি একদিন গোপনে গিয়ে দেখে আসবো আসলে আপনি যা যা বললেন সব ঠিক কিনা। আপনি গিয়ে চ্যালেঞ্জটা নিতে চান? আমি চ্যালেঞ্জ না, আসলে আমি বললাম তো, এটাই আমার এই বর্তমান রাজনীতিবিদদের মধ্যে এটাই আমার মধ্যে পার্থক্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা একেবারে শেষের কাছাকাছি এসে গেছি। একটা জিনিস জানতে চাই যে আপনি ছোটবেলায় কি কোনো এমপিকে দেখেছেন? আমি ক্লাস তখন 7-এ পড়ি। প্রচণ্ড রৌদ্র, চৈত্র মাস ছিল, প্রচণ্ড রৌদ্র। তখন জাতীয় পার্টির এক এমপি ছিলেন আমাদের এলাকায়। তখন এমপি দেখা একটা রেয়ার ব্যাপার। তো উনি আমাদের স্কুলে আসবে, আমাদের স্কুলে কিছু অনুদান দিবে, কাজ টাজ করবে। তো স্যাররা আমাদের তার আগের দিন থেকে বলে দিয়েছে কালকে এমপি সাহেব আসবে, সবাই ভালোভাবে টিপটপ করে আসবে। আমরা সকালবেলা চলে আমরা আমাদের রেডি করা অবস্থায় দাঁড়ানো ছিল, লাইনে দাঁড়ানো ছিল, এমপি সাহেব আসবে, তার রিসেপশান দিব, এ আসছে। 5 ঘন্টা আমরা প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম। ওই অনুভূতিটা আমাকে এখনও তাড়িয়ে বেড়ায়। এবং উনি আসলেন 5 ঘন্টার পরে। আসার পরে উনি, মানে আপনাদের রোদের মধ্যে দাঁড় করে রাখা হয়েছে? 5 ঘন্টা পরে উনি আসলেন। ওই 5 ঘন্টা পর্যন্ত আমরা চৈত্র মাসের রোদে দাঁড়াচ্ছিলাম। তো এটাও তো পলিটিক্যাল কালচারের একটা পার্ট। আমরা অনেক বছর থেকে আমি তো এটাই দেখে বলছি আসছি। যে কথাটা, আমি বলছি তো যে এটা ছিল, ওই অনুভূতিটা কিন্তু আমার ছিল। আমি যখন ক্যাম্পিংয়ে গেলাম, প্রত্যেকটা স্কুলে কিন্তু আমাকে রিসেপশন দিয়েছে, কিন্তু ওইভাবে আমি করি নাই। ওই অনুভূতিটা আমার ছিল। আমি ছেলেমেয়েদেরকে, সবাইকে
আমি যেই লাইন ব্রেক করতাম, আপনি গেলে বুঝতে পারবেন আমার এলাকার ছেলেমেয়েরা আমাকে, মানে আমি তাদের কতটুকু ভালোবাসি, তারা আমাকে কতটুকু ভালোবাসে। আর আমার ক্যাম্পিংটা মূলত এই বাচ্চাগুলো করেছিল, কারণ ওদেরকে আমি এমনভাবে, আমি একটু বাচ্চাদের একটু সবাই ভালোবাসে, কিন্তু আমি একটু বেশি ভালোবাসি। আপনি একটু বেশি ভালোবাসেন। আমি একটু বেশি ভালোবাসি বাচ্চাদের সাথে, আমার বন্ডেরটা খুব সিরিয়াস হয়। যে কোনো বাচ্চা পৃথিবীতে অনেক দেশে হয়েছে এই ঘটনা আমার সাথে। বাচ্চারা দেখলে, আমি ডাকলে বাচ্চারা চলে আসে। বাবা মারা খুব, কেউ ভালো ফিল করে, আবার কেউ কেউ এম্বারেস ফিল করে। এরকম বহুত জায়গায় হয়েছিল। আমার কোলে আসলে বাচ্চারা মা বাবার কাছে যেতে চায় না। আপনি দেখেন আমার ক্যাম্পিংয়ে শত শত, একটা দুইটা না, শত শত বাচ্চারা এই ঘটনা ঘটেছে। এবং আমি পরে কী করতাম, আমার গাড়ি থেকে নিয়ে যেতাম বাচ্চাদেরকে, নিয়ে কিছুদিন দিয়ে আবার নিজে ঘুরিয়ে নিয়ে আসতাম। মানে আমার সাথে, মানে মানুষের ভালোবাসার জায়গা, আমি যে জিনিসটা দিয়া মানুষকে চাই, সেটা আমার ভালোবাসা। সবকিছু মিলিয়ে আপনি ইভেন বলছেন যে নির্বাচনী ক্যাম্পেইনের সময় আপনি কোনো কমিটমেন্টে যান নাই, প্রতিশ্রুতি দেন নাই, তাহলে একজন পলিটিশিয়ানের তার জুরিসডিকশনের মধ্যে তার মানুষের জন্য কোনো কমিটমেন্ট থাকবে না? আপনার কি নাই কোনো কমিটমেন্ট? আমি কমিটমেন্ট না তো, তাহলে কি? এটা একটা আমার চাওয়াটা কি, আমার ঘরটা সুন্দর থাকবে, আমার ঘরটা আলোকিত থাকবে, আমার ঘরটাকে আমি বলেছিলাম আমাদের শরীয়তপুরের, আমি এমন একটা শরীয়তপুর বানাতে চাই যেখানকে অন্য জেলার বাবা মারা বলবে, তুমি তোমার শরীয়তপুরের ছেলে মেয়ের মধ্যে তুমি হচ্ছ না কেন। এরকম একটা আদর্শিক এবং মডার্ন শরীয়তপুর বানাতে চাই। একটা ছোট গল্প বলি আপনাকে, গল্প না, আমি একটা টার্গেট করেছিলাম যে বাংলাদেশের যেসব জেলায় মানুষ বেড়াতে যায় না সেগুলোতে আমি একটু যাব। সেটার ফার্স্ট ডিস্ট্রিক্টই ছিল হচ্ছে শরীয়তপুর। কারণ শরীয়তপুর ধরেন কক্সবাজার না, ডেফিনেটলি সিলেট না, চট্টগ্রাম না। তো সেই জায়গায় গিয়েও আমরা দেখেছি যে শরীয়তপুর যাওয়ার সময় যে রাস্তাটা, সেটা আসলে খুবই বাজে অবস্থা। সেটা কি আপনার নির্বাচনী এলাকার মধ্যে পড়ে নাকি পড়ে না, নাকি না পড়লেই কি? ওইটা আমার নির্বাচনী এলাকায় না, কিন্তু এটা ছিল আমার নির্বাচনী এলাকায়, মানে শরীয়তপুরে ঢোকার এন্ট্রি। পদ্মা ব্রিজ থেকে নেমে নাওডোবা হয়ে শরীয়তপুর। ওটা হলো আমাদের শরীয়তপুরের, যেমন মিশরের দুঃখ নীলনদ, চীনের দুঃখ হোয়াংহো, আমরা সব বইয়েতে পড়েছি। শরীয়তপুরের দুঃখ হচ্ছে এই দুইটা রাস্তা। এবার আলহামদুলিল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে রাস্তাটা আমরা রিপেয়ারিং কাজ শুরু করেছি। এবার গেলে হয়তো আপনার পরিবর্তন দেখতে পারবেন। আচ্ছা, সব শেষে একটা প্রশ্ন করতে চাই, আপনার নিজেকে কি আপনি আয়নায় দেখেন? আমি সবসময় ছোটবেলা থেকে নিজেকে আত্মসমালোচনা করতে ভালোবাসি। কি জায়গা সেটা, এখন কোন জায়গায় আছেন? আমি সারাদিন কি করি, আমার কোথায় আমি ভুল করেছি, কোথায় আমার কাজটা, এই কথাটা বলা ঠিক হয় নাই, এই কাজটা করা ঠিক হয় নাই, আমি আগামীকাল সেটা চেঞ্জ করার চেষ্টা করি। আমরা দীর্ঘ সময় ধরে শরীয়তপুর ৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহমেদ অপু এবং জাতীয় সংসদে সরকারি দলের একজন হুইপ, তিনি, তার সাথে কথা বলছি। এই দীর্ঘ আলোচনায় একেবারে ফাইনালি আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই। একজন এই যে রোড টু পার্লামেন্ট, এই যে যাত্রা সম্পর্কে জেনেছে, আমরা কি সব কথা জানতে পেরেছি আপনার কাছ থেকে? বাংলাদেশের রাজনীতি, রাষ্ট্রভাবনা, একজন সংসদ সদস্যকে মানুষের সন্দেহ অবিশ্বাসের জায়গা বা সেটা থেকে নিজেকে তৈরি করার জায়গা থেকে ফাইনালি আসলে আপনি কি বলতে চান? আসলে এটা এই সময়ে, এই অল্প সময়ে সম্ভব না, কিন্তু সর্বশেষ আমি একটা কথা বলবো, আমাদের রাজনীতিবিদদের প্রতি মানুষের যে আস্থাহীনতা, এই আস্থাহীনতার জায়গাটা থেকে আমরা কীভাবে মানুষের ভিতরে আস্থা দিতে পারি, এই কাজটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করে যাচ্ছে আমাদের টিম নিয়ে। টিমের কি অবস্থা? টিমটা তো কাজ শুরু হয়েছে। এই অল্প সময়ে বোঝার কোনো সুযোগ নাই, সময় অপেক্ষা করতে হবে। পৃথিবীর যে কোনো কিছু সৃষ্টি হয়েছে সময় লেগেছে। ব্রিটিশরা সভ্য হয়েছে 200 বছর পরে। আমি যদি 3 মাসের একটা সরকারকে বলি যে এই সরকার ব্যর্থ, এই এমপি ব্যর্থ, যেখানে রাষ্ট্রযন্ত্রগুলা সবগুলা, রাষ্ট্রের যতগুলা আছে, ডিপার্টমেন্ট আছে, সবগুলা ভেঙে ফেলেছে। এই অনিয়ম, অব্যবস্থাপনা, রক্তশূন্য, অর্থশূন্য, এই অবস্থায় একটা সরকারকে এনে আপনি যদি 3 মাসের বা 1 বছরের সরকারকে জাস্টিফাই করতে চান, এটা কিন্তু একটা জুলুম হবে। এটা আমি আমার সরকারের বলছি না, যে কোনো সরকারকে, ইভেন যে কোনো ব্যক্তিকে, আপনি একটা প্রতিষ্ঠান করলে আপনাকে
ব্রেক ইভেনে যেতে হলে 3 থেকে 5 বছর সময় লাগে। সেখানে একটা রাষ্ট্র, এটা কোনো ব্যক্তির প্রতিষ্ঠান না। এখানে একটা জিনিস আমরা ভুলে যাই, সেটা কি, রাষ্ট্রের সব দায়িত্ব সরকারি দলের এবং সরকারের, রাষ্ট্রের জনগণের কোনো দায়িত্ব নাই। এই জিনিসটা কিন্তু আমরা ভুলে যাই। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। এই রাষ্ট্রটা এই সরকারের না, এই রাষ্ট্রটা এই দলের, সরকারি দলের, বিরোধী দলের না, এই রাষ্ট্রটা 18 কোটি মানুষের। এই রাষ্ট্রটাকে একটা জায়গায় পৌঁছতে হলে 18 কোটি মানুষের সহযোগিতা লাগবে, নাহলে পারবেন না। আর সর্বশেষ একটা কথা বলি, এই রাষ্ট্রকে আমি যেভাবে চিনি, এইভাবে চিনার এই অভিজ্ঞতা খুব কম মানুষের আছে। কারণ আমি সরকারি দলে ছিলাম, আমি রাজপথে ছিলাম, আমি রাজপ্রাসাদে ছিলাম, আমি সরকারি দল দেখেছি, বিরোধী দল দেখেছি, আমি বাংলাদেশের যতগুলা ভালো দৃশ্য সব দেখেছি, বাংলাদেশের যতগুলা কুৎসিত দৃশ্য সব দেখেছি। এই যে সুযোগ, এটা বাংলাদেশের খুব কম মানুষের হয়। এবং সেই কনটেক্সটে বলতেছি, এদেশের মানুষের উচিত একটা ভালো কাজের সহযোগিতা করা আর খারাপ কাজের সমালোচনা করা। অনেক ধন্যবাদ মাননীয় হুইপ, অনেক ধন্যবাদ শরীয়তপুর 3 আসনের এমপি এবং আমাদের অপু ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। Thank you. একজন সংসদ সদস্য হওয়ার প্রক্রিয়া সম্পর্কে আমরা জানতে চেয়েছিলাম, কিন্তু একজন সংসদ সদস্য তো মূলত জনপ্রতিনিধিত্ব করেন, তার ভেতরে তার নির্দিষ্ট এলাকার বাইরেও দেশ নিয়ে আসলে অনেক চিন্তাভাবনা থাকে, রাজনীতি নিয়ে অনেক চিন্তাভাবনা থাকে। ধারণা করছি যে সামনের আরও যে পর্বগুলো আসবে, সেখানে যারা যেসব জনপ্রতিনিধি এখানে আসবেন, সংসদ সদস্য আসবেন, তাদের জীবনের এই ভিন্ন গল্পগুলো একেবারে চলমান বিতর্কের যে ইস্যুভিত্তিক আলোচনা থেকে তার মনের ভেতরের কথাগুলো আমরা বের করে আনতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।